দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলার নিয়মিত আয়োজন এক্সিম ব্যাংক প্রেজেন্টস দ্য চেঞ্জ মেকার অনুষ্ঠানে। আমরা সমাজের যারা চেঞ্জ মেকার, যারা সমাজের বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষদের পাশে যারা দাঁড়ান, যারা কাজ করছেন তাদেরকে নিয়ে, তাদের অধিকারকে নিয়ে, সেই সমস্ত মানুষজনগুলোকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে আজকের চেঞ্জ মেকার হলেন এম মেহরুল। উনি চেয়ারম্যান আলোর প্রদীপ যুব সংগঠনের। আমরা মেহরুলের সাথে পরিচিত হই। মেহরুল, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনাকে স্বাগত নিউজ বাংলার এই প্রোগ্রামে। ধন্যবাদ নিউজ বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মেহরুল, এই যে আলোর প্রদীপ যুব সংগঠন, জি, এই সংগঠনটা কি করেন আপনারা? আচ্ছা, তাহলে ব্যাখ্যা করছি। আলোর প্রদীপ যুব সংগঠন মূলত কাজ করছে প্রাইমারি সেকশনে যেসব ঝরে পড়ার সম্ভাবনা আছে যেসব শিক্ষার্থীদের, এই শিক্ষার্থীদেরকে আবার কিভাবে স্কুলমুখী করে তাদের শিক্ষা জীবনে ধরে রাখা যায় এইটাতে আমরা সহায়তা করছি এবং কাজ করছি 2013 থেকে। এই শিক্ষার্থীরা যেহেতু অত্যন্ত নিডি পরিবার, বগুড়াতে, হ্যাঁ, বগুড়া সোনাতলা উপজেলাতে আমাদের অফিসটা। তো আমরা মানে এরা তো হচ্ছে বলতে গেলে একদম দরিদ্র পরিবারের সন্তান। তো স্বাভাবিকভাবে যারা দরিদ্র মানে অপুষ্টিতে ভোগে, এই ধরনের যারা নিডি পরিবার আছে তারা তো অপুষ্টিতে ভোগে, সেই সব ওইভাবে পায় না। তো আমরা 2013 সাল থেকে তাদের পুষ্টির কথাটা বিবেচনা করে পুষ্টি প্রকল্প হাতে নিয়ে তাদেরকে রেগুলার আমরা একটা করে ডিম এবং ফল খাওয়াচ্ছি যেন তাদের পুষ্টির চাহিদা মেটানো যায়। আর পাশাপাশি আমরা কাজ করছি হচ্ছে মাদক প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে, মানুষকে বোঝাতে এটা যে আসলে মাদকের যে সমস্যা, আমরা সবাই সবসময় কম বেশি সবসময় সবার সেমিনারে এই বিষয়টা নিয়ে আলোচনা করি, কিন্তু আসলে আমরা নিজেরা উপলব্ধি করি না, এটাকে আমরা মনে করি যে এটা পাশের বাড়ির সমস্যা। তো আমরা এটা পরিবর্তন করতে চাই এই চিন্তাটাকে, যে এইটা হচ্ছে পাশের বাড়ির সমস্যা না, এটা হচ্ছে আমাদের সমস্যা, আমার নিজের সমস্যা। এই কারণে এই তিনটা মূলত আমাদের বেচ কার্যক্রম চলছে আর কি। আর আলোর প্রদীপ শুরু করেছে 2008 সালে। আলোর প্রদীপের নামটাতে যদি আসি, আচ্ছা, মানে আমার এটা ভালো লেগেছে, আলোর প্রদীপ যুব সংগঠন। নামের ভিতরে কেমন যেন একটা ক্যারিশমা আছে। আমাকে এই নামকরণের গল্পটা একটু বলবেন, কেন আলোর প্রদীপ যুব? ঠিক আছে, আমরা যখন শুরু করি, আমি তখন হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে বাসায় অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই অবস্থাতে আমার দাদা ছিলেন একজন পল্লী চিকিৎসক, তো ওনার কাছে সভাপতি ও গ্রামের অনেক লোকজন আসতেন চিকিৎসা নেওয়ার জন্য। তো একদিন আমার পাশের বাড়ির এক ভাবি সম্পর্কে আমার হয়, উনি এসেছেন দাদার কাছে চিকিৎসাপত্র নেওয়ার জন্য, ঔষধ নেওয়ার জন্য। তা দাদার কাছে এসে যখন ঔষধ নিয়ে আসে, বৃষ্টি প্রচন্ড হচ্ছে, তো বারান্দায় বসে দাদা ওনাকে জিজ্ঞেস করলো যে আসলে তোর ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না। দাদা আবার এই বিষয়গুলো খোঁজ খবর নেন। তো উনি বেশ আক্ষেপ নিয়ে বললো যে না দাদা, স্কুলে তো যেতে পারে না, 5 জনের সংসার, 3টা ছেলে মেয়ে লেখাপড়া করে, তা আসলে ওর বাবা রিক্সা চালায়, এই খরচটা আসলে বহন করা ওদের পক্ষে পসিবল না। আবার হচ্ছে ড্রেস লাগে, সহায়ক বই লাগে, খাতা কলম লাগে, পরীক্ষার ফিস লাগে, 3 জনকে দিয়ে যা ইনকাম করে তা দিয়ে আসলে সংসার চালানো খুব কঠিন। যার কারণে ছেলে মেয়েরা ওইভাবে স্কুলে, ছেলেটা মোটামুটি যায় কিন্তু মেয়েটাকে একদমই যাওয়া বন্ধই বলতে গেলে। তো তখনই ওই বিষয়টা আমার মাথায় চলে আসে যে আসলে এইটা কেমন কথা, আমরা তো অনায়াসেই সচ্ছল পরিবার হিসেবে পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু এই ছেলে মেয়েরা কি পড়াশোনা করবে না? তখন আমি আমার পার্শ্ববর্তী যে সহপাঠী ছিল, আমার বড় ভাইরা ছিল, তাদের সঙ্গে বিষয়টা নিয়ে পরামর্শ করি, তাদেরকে বোঝাই ঠিক এইভাবে, মানে চিন্তাটা আমি আমার দিক থেকে শেয়ার করেছি এইভাবে যে সবাই তো হচ্ছে তোমরা কম বেশি সিগারেট অনেকেই খায়, তো সেখান থেকে দিনে যদি 5টা 6টা সিগারেট খাও কেউ, তো 2 টাকা করে যদি সেভ দেওয়া যায়, মানে 5টার জায়গায় একটা কম খেলে, তাইলে এই 2 টাকা যদি আমরা জমাই, এই ধরনের যারা ছেলে মেয়েরা আছে পড়াশোনা করতে পারছে না আর্থিক অবস্থায় অনটনের কারণে বা ঝরে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তা আমরা কিন্তু তাদেরকে কিছু সহায়তা করতে পারি, ধরে রাখতে পারি। তো বললাম, প্রথমে সবাই আইডিয়াটাকে ভালো মনে করলো, কিন্তু আসলে চিন্তা একটা যে 2 টাকা করে দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব কিনা। তো এটা বলতে আমার এক সহপাঠী এবং বড় ভাই মহসিন আলী, উনি কেন জানি আমার হাতে 2 টাকা দিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, এই 2 টাকা রাখেন, এটা দিয়ে দেখেন কিছু করা যায় কিনা। তাই আমি বললাম ঠিক আছে ভাই, এইটা যে দিলেন এইটা আমার কাছে, আজ থেকে আমি এটা স্টার্ট করলাম। তা আমি তার টাকাটা নিলাম, নিয়ে আমি আমার ডায়েরির পাতায় সুন্দর করে এটা এন্ট্রি দিলাম। আপনি বলছেন 2013-র কথা? না, এটা 2008-এ
আমরা হচ্ছে এন্ট্রি দিলাম, দেওয়ার পরে আমি আমার যারা পার্শ্ববর্তী বড় ভাইয়েরা আছে তাদের কাছে বিষয়টা শেয়ার করলাম। তো মোটামুটি তারা আসলে বিষয়টাকে বেশ ভালোভাবে দেখলো যে যদি করা যায় তাহলে ভালো, কিন্তু চ্যালেঞ্জ মনে করছে যে 2 টাকা করে সপ্তাহে জমাইটা কেমন একটা ব্যাপার। তো এইরকম 2 টাকা জমাইতে জমাইতে আমার হচ্ছে 40 টাকা হয়ে গেল। তো যখন 40 টাকা হলো তখন আমি চিন্তা করলাম যে একটা ফার্ম করা দরকার। এর ফাঁকে বলে রাখি, তো এই বিষয়টা নিয়ে আমি আমার হচ্ছে কলেজ শিক্ষক ছিলেন আমার সরকারি নাজির আক্তার কলেজ, উনি বাংলার প্রভাষক ছিলেন আব্দুল রাজ্জাক। তো স্যার আমার পার্শ্ববর্তী বাসাতে ভাড়া থাকতেন। তো ওনাকে যে বললাম, স্যার ব্যাপারটা এরকম, আমি এরকম কিছু একটা করতে চাই, তা আপনার স্যার পরামর্শ লাগবে, কারণ আমি তো এইভাবে আসলে কিছু বুঝি না এবং বয়সও খুবই ছোট তখন। তো স্যার আমাকে অনেক পরামর্শ দিয়ে বললো, ঠিক আছে তোমরা যদি শুরু করতে পারো আমি তোমাদের সাথে আছি। জাস্ট এইভাবে করে আমি যে 40 টাকা জমা করলাম, আমি একটা ফার্ম করব। দুর্ভাগ্যক্রমে সেই 2008 সালে আমার উপজেলাতে একটা কম্পিউটারের ওইভাবে দোকান ছিল না যেখানে যে আমি একটা ফার্ম রেডি করতে পারি, এই অবস্থাটাও ছিল না। আমি সেটাকে বগুড়ায় গেলাম, বগুড়া জেলা শহরে এসে সেটা আমি ফার্ম করলাম, সেটা ফটোকপি করলাম, করে নিয়ে আমি বাসায় গেলাম। যে আমার সঙ্গে যারা এই যে এক হলো, এরকম 8-10 জন মিলে আমি সবাইকে ফর্ম দিলাম, দিয়ে স্যারের পরামর্শে স্যারকে নিয়ে আমাদের ওখানে হচ্ছে ইউনিয়ন কাজী অফিস, ওখানে একদিন আমরা বসলাম। সেটা হচ্ছে অক্টোবর মাসের 11 তারিখ 2008 সাল। আচ্ছা। তো বসার পরে অনেক আলাপ আলোচনা হলো, তখন আমরা সংগঠন করার মূল যে পরিকল্পনা সেটা তুললাম। এখন আসলে হচ্ছে নামটা আসলে কি হবে, নাম হবে, তারপরে স্লোগান হবে, এগুলো আসলে অর্থপূর্ণ না হলে বা ভালো কিছু না হলে আসলে এটা তো খুব ভালো দেখায় না। তখন আমি এবং আমার হচ্ছে তৎকালীন আমার চাচাতো ভাই হয় সম্পর্কে, এবং সে ফাউন্ডার হচ্ছে সেক্রেটারি ছিল মেহেদি হাসান। তো আমরা দুজন মিলে বসে এটা ঠিক করলাম যে আসলে কি করা যায়, নামটা কিভাবে করা যায়। তো করতে করতে একসময় মনে হলো যে আমরা আলোর প্রদীপ নামটা দিতে পারি কিনা। তো এক অর্থে আলো যা প্রদীপও তাই, অর্থের দিক থেকে একই হয়। তখন আমরা এটাকে ফুলফিল করার চেষ্টা করলাম যে আলো অর্থে আমরা হচ্ছে শিক্ষার আলোটাকে বোঝাবো, আর প্রদীপ অর্থে আমরা এটাকে মিন করব হচ্ছে প্রদীপ মানে আলো প্রজ্বলনের উপকরণ হিসেবে। অর্থাৎ আমাদের এই সংগঠন থেকে যে শিক্ষার আলো এই অত্র অঞ্চলে ছড়ায় যাবে, আমরা সেই প্রদীপ হিসেবে কাজ করব। এই আইডিয়া থেকে মূলত আলোর প্রদীপ নামটা নিয়ে আসা। আর যুব সংগঠন, এটা আমরা এই বছর যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া থেকে নিবন্ধন প্রাপ্ত কিছু শর্ত সাপেক্ষ মানে ছিল যে যুব শব্দটাকে অ্যাড করতে হবে, যার কারণে আমরা যুবটাকে অ্যাড করেছি। অসাধারণ, অসাধারণ। মানে সেটাই, ভালো কিছুর শুরু আসলে কিভাবে হয়, সেই বৃষ্টি পড়া বারান্দার এক্সপেরিয়েন্স থেকে। তারপরে এখন আপনারা 2008 সালে যে ইনিশিয়েটিভ শুরু করেছেন, 2022 এসে আপনারা কতজনকে এই সেবার আওতায় আনতে পেরেছেন? আচ্ছা, আমরা শিক্ষা সহায়তাটা যেটা মানে ঝরে পড়া শিক্ষার্থীকে আমরা প্রতিরোধ করতে পেরেছি এখন পর্যন্ত 87 জন, এবং আমাদের চলমান আছে এখন হচ্ছে 9 জন শিক্ষার্থী। আর মাঝখানে একজন মেয়ে শিক্ষার্থী, ও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো, আমরা ওকে 2য় শ্রেণী থেকে পড়াশোনার চালাচ্ছি, ওর খরচটা। ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ছোট অবস্থায় মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তারপরে ওকে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। ওকে আমরা দায়িত্বটা নিয়েছি মাস্টার্স পর্যন্ত। আর এর ফাঁকে আমরা হচ্ছে এটা তো গেলাম আমরা হচ্ছে নিডি যারা একদম তাদেরকে ইয়ে করছে। আর এখানে বাছাইয়ের কাজটা আমরা এইভাবে ঠিক করি, সেটা হচ্ছে আমরা কিন্তু মেধাটাকে কম গুরুত্ব দিই বাছাইয়ের সময়। আমরা দেখি ওই পরিবারের আর্থিক অবস্থাটা কেমন। আমরা সরজমিনে প্রত্যেকটা বাড়িতে যাই, বাড়িতে যেয়ে তার আর্থিক অবস্থাটা বিবেচনা করি, তার বাবার ইনকাম, পরিবারে অন্যান্য সদস্যরা স্কুলে যাচ্ছে কিনা, বা পড়াশোনার প্রতি আগ্রহ কিনা, মানে আগ্রহ আছে কিনা শিক্ষার্থী এবং পরিবারের। কারণ আমি সহায়তা দিব, কিন্তু আগ্রহ যদি না থাকে তাহলে এই টাকা তো আমার জলে যাবে। আমরা টাকা, এত কষ্টের টাকা জলে দিতে চাই না। তো সেটা দেখা মানে যাচাই বাছাই করার পরে আমরা ডিসেম্বরে মূলত আমরা আমাদের প্রকল্প অন্তর্ভুক্ত করি। এটা হচ্ছে আমাদের একদম ডিটি যারা, তাদের জন্য সহায়তা, এটা কন্টিনিউ চলে। এর ফাঁকে আমরা আরেকটা হচ্ছে যারা মেধাবী, যারা ভালো কিছু করছে, ভালো কিছু আমাদের সামনে উপস্থাপন করছে, রেজাল্ট করছে, তাদের জন্য আমরা কি করব, তখন আমরা তাদেরকে বৃত্তির ব্যবস্থা করি। আমরা 2টা ক্যাটাগরিতে, ট্যালেন্ট পুল এবং হচ্ছে সাধারণ ক্যাটাগরিতে, এটা আমরা 386 জনকে এখন পর্যন্ত দিতে সক্ষম হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে আমরা প্রথম 2009-এ যে 2 জন শিক্ষার্থীকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম 3য় শ্রেণী থেকে, তার মধ্যে একজন হচ্ছে সেনাবাহিনীতে এখন কর্মরত আছে, আর একজন হচ্ছে মাস্টার্সে অধ্যয়ন করছে সরকারি রাজশাহী কলেজে। এটা হচ্ছে আমাদের
প্রথম একদম। এবং পরবর্তী যে শিক্ষার্থীগুলো আছে এরা কিন্তু শিক্ষা জীবন থেকে ঝরে যায়নি, কিন্তু এদের পরিবারের যদি আপনি দেখেন তাহলে হয় কি কারো বাবা কৃষক, কারো বাবা রিক্সা চালক, বা কারো বাবা দিনমজুর। বিষয়টা এরকম, তাদের হয়তো বা পড়াশোনা করে আপনার এসএসসির গণ্ডি পার হওয়াটা খুবই কঠিন, খুবই চ্যালেঞ্জ তাদের জন্য। হয়তো দেখা গেল প্রাইমারি স্কুল শেষ করে তাদেরকে কাজের মধ্যে দিতে হচ্ছে, বিষয়টা এরকম। এই তো এইভাবেই চলছে আর কি। চমৎকার চমৎকার। আপনাদের এই যে আপনি এবং আপনার বন্ধু, বড় ভাই, সহপাঠী যারা মিলে এই সংগঠনটা 2008-এ আপনারা যাত্রা শুরু করেন, এখন সদস্য সংখ্যা কেমন? আচ্ছা, এখন হচ্ছে আমাদের দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে 18 এজের উপরে যারা, এরকম আছে আমরা হচ্ছে 77 জন। আর 18 এজের নিচে যারা আছে তারা আছে হচ্ছে 57 জন। 57 জন। হ্যাঁ। এখনো কি আপনাদের অর্থ সংস্থান হয় এরকম চাঁদার ভিত্তিতে? জি, মূলত আমাদের ফান্ডিংটা হচ্ছে আমাদের সদস্যদের চাঁদার ভিত্তিতে আসে। আমরা হচ্ছে সপ্তাহে 2 টাকা করে, যেহেতু 2 টাকা করে সপ্তাহে 4 সপ্তাহে 8 টাকা হয় জমা, তো সেটাকে আমরা পরবর্তীতে 10 টাকা করে আমরা এখন 10 টাকাতেই রেখেছি। আমরা প্রতি মান্থলি আমাদের যারা মেম্বার আছে তারা 10 টাকা দেয়, আর 18 এজের নিচে যারা আছে ওদেরকেও আমরা যেহেতু ইনক্লুড করেছি, ওরা দেয় 5 টাকা করে। এইটা দিয়ে মূলত যাচ্ছে। আর এর ফাঁকে আমরা কিছু টাকা জমিয়ে এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সহায়তায় আমরা হচ্ছে 2টো অটো ভ্যান কিনেছি আমাদের এলাকাতে, ওইটা আমরা ভাড়ায় দিয়েছি। ওই ভাড়ার টাকা আসে, আর হচ্ছে আমাদের সদস্যরা ইতিমধ্যেই, যেহেতু আমি নিজে এখন একজন উদ্যোক্তা হিসেবে আছি, তো যখন আমি শুরু করেছিলাম তখন আমি সবেমাত্র অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছি। তো এরকম আমার সহপাঠী বা আমাদের ফাউন্ডিং যারা মেম্বার ছিল তারা অনেকে এখন কর্মজীবনে প্রবেশ করেছে, তারাও তাদের দানের হাতটা প্রসারিত রেখেছে। আর পুষ্টি প্রকল্প যেটা, এটা হচ্ছে আমাদের দেশের একজন স্বনামধন্য লেখিকা জামিলা আক্তার বিনু, উনি মূলত এখন উনি গত হয়েছেন কোভিডের সময়, উনি এই ফান্ডিংটা পুরোপুরি উনি দেখেন। আচ্ছা, উনি গত হয়ে যাওয়ার পর ওনার ভাই আছেন সৈয়দ আক্তার কামাল, উনি এটার দায়িত্ব নিয়েছেন। পুষ্টির ব্যাপারটা উনি নিজে দেখেন। খুব চমৎকার। এই পুষ্টি কার্যক্রমের আওতায় আপনারা কতগুলো স্কুল কিংবা কতগুলো স্টুডেন্ট? আমাদের স্কুল আছে পুষ্টি কার্যক্রমের আওতায় হচ্ছে 13টা, আর এখন পর্যন্ত আমরা পুষ্টি সহায়তা দিতে পেরেছি এরকম হচ্ছে 57 জনকে কন্টিনিউ, আর হচ্ছে 5232 জনকে আমরা হচ্ছে টোটাল অ্যাভারেজে যে 13টা যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে দিচ্ছি। তবে এই 5000 এটা হচ্ছে রেগুলার না। আচ্ছা, এমন কি কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে যে আপনি ঝরে পড়া শিক্ষার্থীকে আবার স্কুলে ব্যাক করতে যাচ্ছেন? জি, সেখানের কোনো ঘটনা যেটা আপনি আপনার মনে এখনো আছে, মনে পড়ে, উল্লেখ করতে চান? আচ্ছা, ঠিক আছে। বিষয়টা এরকম আছে, আমাদের এক শিক্ষার্থী ছিল হচ্ছে সম্ভবত হচ্ছে যখন ক্লাস 4-এ পড়ে আর কি, তো ওর বাবা চাচ্ছিল যে আর্থিক অনটনের কারণে কোনো একটা দোকানে তাকে হচ্ছে কর্মচারী হিসেবে রাখার জন্য। তো তখন আমরা যখন বিষয়টা জানলাম যে এরকম ও হচ্ছে বাবা চাচ্ছে যে সে স্কুলে না পড়ে কোনো দোকানে কাজ করুক, তো এই মেসেজটা ওই শিক্ষার্থী নিজেই আমাদেরকে দিয়েছে যে ভাইয়া আমি হচ্ছে আসলে পড়তে চাই, কিন্তু আমার বাবা তো এটা এগ্রি করছে না, আর এখন যদি আমি কোনো দোকানে যাই তাহলে আমার পড়াশোনা এখানে শেষ। তো তখন আমরা ওর বাড়িতে গেলাম, বাড়িতে যে ওর বাবার সঙ্গে কথা বললাম, মায়ের সঙ্গে কথা বললাম, তো ওনারা ওনাদের যে আর্থিক অনটনের যে ব্যাপারগুলো সেগুলো আমাদের কাছে তুলে ধরলাম। তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আসলে ও দোকানে থেকে যত টাকা ইনকাম করে আপনাকে দেবে, এটা দিয়ে আসলে আপনার এই যে দৈন্য দশা এটা ঘোচানো সম্ভব হবে না, হয়তো সাময়িক কিছুটা হেল্প হতে পারে। আর যদি এই ছেলেটাকে আপনি পড়াশোনা, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা যদি ছেলেটাকে ভালো একটা জায়গায় এস্টাবলিশ করাই দিতে পারি, তাহলে এই যে আউটপুটটা দেবে এটা দিয়ে আপনার সারা জীবন চলে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। তো কেন জানি তার বাবাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম, এবং পরবর্তী ওই ছেলেটা আবার স্কুলে ব্যাক করেছিল, ও বর্তমানে এখন অনার্সে পড়াশোনা করছে। বাহ, চমৎকার। এই ছেলেগুলা, মানে এই ছেলে এই মেয়েগুলা যেগুলো আপনাদের সহায়তা নিয়ে এত দূর পর্যন্ত আসলো, তাদের মূল্যায়ন কি এই আলোর প্রদীপ যুব সংগঠন সম্পর্কে আপনার কাছ থেকে যদি জানতে চাই? আচ্ছা, না, তাদের মূল্যায়ন যেটা, আমরা আসলে তাদের কাছ থেকে প্রত্যাশার জন্য তাদেরকে সহায়তা করি নাই,
যে তারা আমাদেরকে কিছু দেবে। তবে হ্যাঁ, আমাদের বিভিন্ন কাজে তারা সহায়তা করে। এখন যেহেতু তারা এখন বড় হয়েছে, আমাদের বিভিন্ন কাজ করতে গেলে স্কুলে যখন আমরা যাই, বিভিন্ন প্রকল্পে মানে ডিম বিতরণে যাই বা পুষ্টিকর খাবার বিতরণে যাচ্ছি, বা এই যে শিক্ষার্থীদের বাড়িতে যেতে হচ্ছে, এবং হচ্ছে আমরা কিন্তু যারা আমাদের প্রকল্পভুক্ত থাকে এদের প্রতি মান্থলি আমরা একবার দুবার করে এদের বাড়িতে ভিজিট করি সন্ধ্যার পরে, যে পড়াশোনাটা করছে কিনা, এবং যে যে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়ন করছে সেখান থেকে আমরা রিপোর্ট কালেকশন করি টিচারদের কাছ থেকে, যে স্কুলে সে কি কাজ করছে, রেগুলার আসছে কিনা। এই রিপোর্টগুলো নেয়ার ক্ষেত্রে এই শিক্ষার্থীরা আমাদেরকে হেল্প করে এখন। আচ্ছা, এটা আমাদের একটা বড় প্রাপ্তি, কারণ ওরা যে সহায়তাটা পেয়েছে যে মাধ্যম দিয়ে, ওরাও চাচ্ছে যে ওদের ছোট ভাই যারা আছে এরকম তারাও এগিয়ে আসুক সামনে। খুব ভালো ইনিশিয়েটিভ, খুব ভালো ইনিশিয়েটিভ। আলোর প্রদীপ যুব সংগঠনকে আপনি ভবিষ্যতে কোথায় দেখতে চান? আলোর প্রদীপ যুব সংগঠনকে ভবিষ্যতে আমরা বরাবরই 2008 সালে আমরা এস্টাবলিশ করেছিলাম, এবং 2009 যখন আমরা কার্যক্রম শুরু করলাম, তারপরেই আমাদের মানে খুব একটা স্মুথলি হচ্ছে আপনার একটা ছিল, টার্গেট ছিল যে আমরা আলোর প্রদীপের যে আলো, এটাকে আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই, এই কার্যক্রমের আলোটাকে। আচ্ছা, এবং আমরা যে 2 টাকা দিয়েও একটা ভালো কিছু করা যায়, এই আইডিয়াটাকে আমরা আসলে মানুষের মাঝে দিতে চাই, যে যে কোনো জায়গা থেকে, সেটা মানে খুব হাতের কাছে সহজলভ্য কোনো কিছু পাইলেই যে আমি কাজ করব এরকম না। যেমন আমরা ফর্মটা বগুড়া থেকে করেছি, আমার উপজেলাতে মানে সেরকম সুযোগ ছিল না। তো এই রকম যে আমরা চাইলে যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ভালো কিছু করা সম্ভব। এটা মনে হয় আলোর প্রদীপ কিছুটা পেরেছেও, মানে আমার কাছে মনে হয় এতদিন কাজ করার পরিপ্রেক্ষিতে। খুব সত্যি, আসলে চড়াই উতরাই থাকবেই, হয়তো সমস্ত কিছুই আপনার অনুকূলে থাকবে না, এরপরেও আপনি সফল হতে পারেন, অবশ্যই পারেন, যদি আপনি করতে চান। সো এই করতে চাওয়ার যে মানসিকতা, যে স্পৃহা, যে স্পিড, এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো বড় টার্গেটকে অ্যাচিভ করার জন্য। আপনারা সত্যি সঠিক পথে আছেন। আপনারা যত ভালো কাজ করছেন, আমরা নিউজ বাংলার পক্ষ থেকে আমরা চাই আপনাদের এই আলোর প্রদীপের আলো সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক। আপনারা যে ভালো কাজগুলো করছেন তার জন্য অনেক অনেক শুভকামনা। আমরাও চাই যে আসলে আমাদের কাজটাকে মানে এই যে যারা এই যে পরিশ্রম করছে দীর্ঘদিন যাবত, আমাদের মেম্বার যারা আছে, আমাদের সদস্যরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এই যে সদস্যরা কাজ করছে নিরলসভাবে, তারা কিন্তু এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে 1 টাকা চকলেটও কিন্তু খেতে পারে না আমার সংগঠনের ফান্ডের টাকা থেকে। তারা, আমি দেখেছি যে যখন 2008 সাল থেকে আমরা শুরু করি, স্কুলে স্কুলে কিন্তু পায়ে হেঁটে হেঁটে যে রিপোর্ট সংগ্রহ করেছে। তারপরে এই যে শিক্ষার্থীদের বাড়িতে যে সন্ধ্যার পরে যে ভিজিট করা, এটা তারা ওই দেখা গেল 2 কিলো 3 কিলো 4 কিলো পর্যন্ত, তার দুর্গম চরের মধ্যে পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে কিন্তু যে মানে কাজগুলো করে এসেছে, এবং তাদের ভিতরে কোনো ক্লান্তি বোধ ছিল না। আসলে তাদের হয়তো ভালো লাগার ভিতর থেকে চাচ্ছিল, নিজেরাও চাচ্ছিল ভালো কিছু করার জন্য। আর সেই চেষ্টাটা সবাই সম্মিলিতভাবে করেছিলাম বিধায় হয়তোবা 2008 সাল থেকে আজকে 2022 সাল। সেটাই, মানে 2008 থেকে 2022 এই লম্বা পথ আপনারা পাড়ি দিতে পারছেন। এবং আমরা কিছু কিছু ইস্যু আছে না, যেগুলো আসলে সফলতার মাপকাঠিতে মাপতে যাওয়ার মতো দুঃসাহস করাও কঠিন। আমরা আসলে সে কাজটা কখনোই করব না। আমরা যেটা করতে পারি সেটা হলো শুভ কামনা জানাতে পারি আপনার এবং আপনার পুরা প্রয়াসের জন্য। আপনারা আরো আরো সফল কাম হন, ভালো করুন। নিউজ বাংলার স্টুডিওতে এসে আপনার কথাগুলো বললেন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য। নিউজ বাংলাকেও অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনাকেও ধন্যবাদ এমন একটি সুন্দর আয়োজন আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং নিউজ বাংলাকে কৃতজ্ঞতা আমাদের আলো প্রদীপ যুব সংগঠনের পক্ষ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সিম ব্যাংক প্রেজেন্টস দ্য চেঞ্জ মেকারের আজকের পর্বের গল্প। আজকের গল্প থেকে একটা জিনিস আমার বারবার মনে আসছিল, সেটা হলো যে মানুষ চাইলে যে যার জায়গা থেকে সমাজের পরিবর্তনে, মানুষের জীবনমান পরিবর্তনে অবদান রাখতে পারে। সেখানে সব থেকে জরুরি যে বিষয়টা, সেটা হলো চাওয়াটা খুব জরুরি, যে আমি এই পরিবর্তনটা আনতে চাই কিনা, এই আমি চেঞ্জ মেকার হতে চাই কিনা।
সেই ইচ্ছা শক্তিটা জরুরি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এতক্ষণ এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো চেঞ্জ মেকারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।